ধন্যবাদ রোশন। দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। প্রথমবারের মতো জনসমাবেশ করল রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম, খুন, জুলুম, নির্যাতনের শিকার হওয়া নিপীড়িত পক্ষগুলো। এই সমাবেশে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ভিডিও বার্তা ও লিখিত বিবৃতির মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মহাসচিবও। মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক সংগঠনের আহ্বানে এই সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী পরিবার, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও ধর্মীয় গোষ্ঠী। তারা শেখ হাসিনা সহ গণহত্যার মতো মানবাধিকার লঙ্ঘনে জড়িত সবার দ্রুত বিচার দাবি করেন। এই সমাবেশে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতার লোভে রাজনীতিকরা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করলে ছাত্র জনতা তা প্রতিহত করবে। নাগরিক কমিটির নেতারা বলেন, বিচারের আগে তারা নির্বাচন হতে দেবেন না। সমাবেশে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও। ভিডিও বার্তা ও লিখিত বিবৃতির মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মহাসচিবও। বাংলার মাটিতে গুলি করে যেমন মারছে মায়ের সন্তানদের, অমন করে গুলি করে মানে আজকে আমি রাত্রে একটা ফোড়া ঘুমাই নাই আমার ছেলের লেগে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে বাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচাতে হবে। আগে বিচার, তারপরে ইলেকশন। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ছাত্র জনতার আন্দোলনে আহতের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা শাহবাগে জড়ো হয়ে এ শাস্তির দাবি জানান। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অ্যাম্বুলেন্স সহ নানা বাহনে যোগ দেন। পরে রিকশা এবং পায়ে হেঁটে র্যালিতে অংশ নেন অন্যান্যরা। আহতদের সঙ্গে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তারা জানান, আহতরা জুলাই ওয়ারিয়র্স নামের সংগঠনটির মাধ্যমে তাদের ওপর চলা নির্মম নির্যাতনের বর্ণনা বিশ্ববাসীকে নিজেরাই জানাবেন। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জোড়া আসতেছে, জোড়া লাগতেছে। 15 বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনির বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতের সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটে ফেলাছে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখানে সরাসরি ভিকটিমরা এর নেতৃত্বে থাকবেন। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই অত্যন্ত কার্যকর একটি উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস ফর কমরেড নামের একটি সংগঠন। মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান 3 বাহিনী থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা। এছাড়াও চাকরি থেকে অব্যাহতির পর তাদের পাওনা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান তারা। বলেন, যাদের চাকরিতে পুনর্বহাল করা সম্ভব নয় তাদের সশস্ত্র বাহিনীতে প্রাপ্ত সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশন প্রদান করতে হবে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে বিভিন্ন সময় অব্যাহতি পাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজেদের আমলে প্রতিষ্ঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। পুলিশকে জনবান্ধব করতে উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি কার্যকর, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশ গঠন করারও সুপারিশ দেওয়া হয়। এ সময় পুলিশ কমিশন গঠন করার সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, সকল রাজনৈতিক দল 24-এর বিপ্লব থেকে শিক্ষা নেবে,
কেউ আর আওয়ামী লীগ হতে চায় না। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এই সরকারের আমলেও যেসব সুপারিশমালা তারা দেবে, বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধিরা, জনগণ এই দেশের মালিক, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই অন্যান্য যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেগুলো করবে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের কূটনীতিকদের সরিয়ে আনার ব্যাপারে কাজ করছে সরকার। আগের সরকারের দোষর হিসেবে কাজ করা বা সুবিধাভোগী হওয়ার মতো সেরকম গুরুতর কোনো অভিযোগ থাকে তাহলেও আসলে সেটাও বিবেচনায় নেওয়া হচ্ছে। এছাড়া আরো প্রায় 20টার মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়োগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এগুলো আসলে কিছু কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া, যে কারণে সরকারের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াটাও চলমান রয়েছে। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা। পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই 62টা কেস, ওইটা 35 জন, আর এইখানে 26টা। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনে নেটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6,51,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। দুর্নীতিমুক্ত থাকতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় 15 বছরের নির্যাতিত বিএনপির দিকে দেশ তাকিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সকালে নগরীর ফানটাউনে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সমবেত হন সাংগঠনিক অঞ্চলের নেতারা। উদ্বোধনী বক্তব্যের পর বিভিন্ন বিষয় শুরু হয় প্রশিক্ষণ। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরা হয়। কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চল। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। দিনভর প্রশিক্ষণ শেষে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জন্য ব্যয় করি, তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণ। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। 2004 সালের ফেব্রুয়ারিতে নাটোরে 18টি বাড়িঘরে আগুন দিয়ে পোড়ানো হয়।
সে ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে 12 বছর এবং অন্য 83 আসামিকে 10 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 28 আসামি আপিল করেন। শুনানি শেষে রায় সব আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ A.K.M. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। ওই মামলা টোটাল সাজা হয়েছিল 83 জন আসামির বিরুদ্ধে। আমরা আপিল বিভিন্ন গ্রুপ অফ 21টা আপিল ফাইল করেছিল। সেক্ষেত্রে এই যে বর্তমান আজকে যে আপিলটা হয়েছিল, এই আপিলে 28 জন আসামি ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা পরবর্তী 2007 সালে 111 গভর্নমেন্টের সময় করা হয়, যে মামলা আসলে কোনো কিছুই ছিল না। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনে রোডম্যাপ দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর ফানটাউনে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে কর্মশালা কেন্দ্র করে সমবেত হন সাংগঠনিক অঞ্চলের নেতারা। উদ্বোধনী বক্তব্যের পর বিভিন্ন বিষয় শুরু হয় প্রশিক্ষণ। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরা হয়। কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চল। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দিনভর প্রশিক্ষণ শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। আর সংস্কারই যদি হয়, তো আজকের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, এটা অবধারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকারে আসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সকলের সাথেই বন্ধুত্ব চায় উল্লেখ করে বিএনপির এই নেতা আশা করেন কোনো দল বা ব্যক্তি নয়, প্রতিবেশী দেশ বরং বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। সুতরাং এই মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি, এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। ভারতীয় কাপড় পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় একটি ভারতীয় চাদরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। রিজভী বলেন, ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, করে শেখ হাসিনার সঙ্গে। আর এজন্যই তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশ পেঁয়াজ ও আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে রিজভী বলেন, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে সংকট তৈরি করা হয়েছে। আর বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, কেউ একজন এখানে বলেছেন, ওরা বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি। আপনারা বড়াই করেন, পেঁয়াজ বন্ধ করে দেবেন, আলু বন্ধ করে দেবেন, রসুন বন্ধ করে দেবেন, চাল বন্ধ করে দেবেন। আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে, সেটা শেখ হাসিনা। অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে,
তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাট্টা হয়ে যাবে। ভবিষ্যতে এদেশের মাটির দিকে কেউ হাত বাড়ালে সে দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় গেল ১৫ বছর প্রতিবেশী রাষ্ট্র পছন্দের দাসকে ক্ষমতায় রেখে এদেশের জনগণকে শোষণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সমাবেশ কেন্দ্র করে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। পরে সাম্প্রতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্র প্রতিনিধিরা। এ সময় ভারতীয় মিডিয়ার অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আর কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় সেই দেশের মাটিও নিরাপদ থাকবে না। সর্বোপরি এই দেশে হাতিয়া এই বাংলাদেশের প্রতিটি সেক্টর সাদাবাজ মুক্ত হবে, দখলদার মুক্ত হবে, এই স্বপ্ন আমরা দেখি। দুদকের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর আব্দুল মোমেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অনুমোদন করেন। কমিশনের অপর 2 সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজা আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও মোসাম্মত আছিয়া খাতুন। অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক কর্মকর্তার বিপুল সংবাদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তার শিরোনামে গত 14 অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিমুল এহসান জুবায়ের। রিটে অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের অনুসন্ধান করার নির্দেশনা চান। শুনানি শেষে মঙ্গলবার রিটটি খারিজ করে আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ। রিটটি সরাসরি খারিজ হওয়ায় অন্য কোনো বেঞ্চও রিটের শুনানি করতে পারবে না। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গেল 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। বাস্তবতা মেনে তেলের দাম 8 টাকা বাড়ানো হয়েছে। দাম না বাড়ালে সরবরাহে ঘাটতি তৈরি হতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার সকালে রাজধানীর ERF কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক আলোচনা সভায় উপদেষ্টা বলেন, আগামী রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এছাড়া তেল, চিনি সহ দেশে ভোগ্যপণ্যের বড় আমদানিকারক গ্রুপ এস আলমের কর্ণধার পালিয়ে গেলেও তার প্রভাব যেন আমদানি বাজারে না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরে কৃষি ও বাজারের যে উন্নয়নের কথা শোনানো হয়েছে তার আড়ালে মিথ্যাচার করা হয়েছে। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিশেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেথী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে, এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এঙ্গেজ করতে পারি তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। কম হোক বেশি হোক সব নাগরিককেই ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। পাশাপাশি তিনি বলেন, কর আদায় হবে সমতার ভিত্তিতে। এছাড়া এনবিআর কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁওয়ে এনবিআর ভবনে আলোচনা সভায় উপদেষ্টা বলেন, করদাতারা এনবিআরের সেবা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকি দিলে অর্থনীতিতে তার প্রভাব পরে এবং পরবর্তী প্রজন্মকেও এর ফল ভোগ করতে হয়। যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুবিধা কমানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাদেরকেই। করদাতাগণকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না হয়, একটা ভলান্টিয়ার বাহিনী তৈরি করো, যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রিমিসেসে গিয়ে দিতে হবে। এই ধরনের ফেসলেস আমরা এটা করতে চাচ্ছি। সার্ভিস দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন। যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব কম ট্যাক্স করে তাদেরকে একটু সহায়তা করেন। মুদ্রানীতি ও ডলারের দর নির্ধারণে ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধি দল। মঙ্গলবার বৈঠকে আইএমএফের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ও মুদ্রানীতিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করে। এছাড়া ক্রলিং পেগের মাধ্যমে ডলারের মূল্য 2 মাস ধরে একই অবস্থানে রয়েছে, যে কারণে বাজারে সরবরাহ কমার আশঙ্কা করেছে আইএমএফ। তাই ডলারের দাম নির্ধারণ ও ক্রলিং পেগে কিছু নীতিগত পরিবর্তন ও পুনর্বিবেচনা করতে দিয়েছে আইএমএফ। সংস্থাটি ঋণের 4র্থ কিস্তি ছাড়ের বিষয়ে শর্ত পূরণ ও পর্যবেক্ষণ করতে গত 3 ডিসেম্বর থেকে ঢাকা সফর করছে। 17 ডিসেম্বর ঢাকা ছাড়তে পারে আইএমএফের প্রতিনিধি দল। দেশের নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে খসড়া হিসেবে নদ নদীর সংখ্যা 1156টি। মঙ্গলবার সকালে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদ নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার মোট 21টি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সেমিনারে নৌ পরিবহন
পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নানা কারণে নদী দূষণ হচ্ছে, এর জন্য পরোক্ষভাবে সবাই দায়ী। সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অপমিশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। আমরা 3টা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই, চূড়ান্ত তালিকা। আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব, এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেইটা, যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যেই 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের 6 সদস্যের বেসরকারি নির্বাচনী সংস্থা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত চলে এই সাক্ষাৎ। এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নওয়াজ বলেন, দুই দেশের নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সাক্ষাৎকালে। তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থায় সাবেক 3 সংসদ সদস্য ও আইনজীবী ছিলেন। আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সফরকারীরা। দু দেশের মধ্যে যে নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আছে, এই বিষয়াদিগুলোর একটি সাধারণ একটা অভিজ্ঞতা বিনিময়, পরস্পরকে কিভাবে নির্বাচনী ব্যবস্থাকে উন্নত করার জন্য ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনকে এনশিওর করা যেতে পারে সেগুলো বলল। একটি সুন্দর নির্বাচনের জন্য যা যা কিছু করা দরকার আমরা সে বিষয়ে তাদের মতামত আশা করছি ভবিষ্যতে আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা চাইলে তারা দিতে আছে। কিন্তু এরা সরকারি প্রতিনিধি দল নয়, কিন্তু এই ডেলিগেশনটি এটা একটি এনজিও যারা ইলেকশন এবং গণতন্ত্র সারা বিশ্বে এবং মানবাধিকার উপরে কাজ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় ইক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 8 ডিসেম্বর অভিনেত্রীর আইনজীবী জানান, হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন করেন শমী কায়সার। গেল 5 নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। গেল 18 জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার 4 নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ইশতিয়াকের পেটে গুলি লাগে। এ মামলায় শমী কায়সার 14 নম্বর এজাহারভুক্ত আসামি। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে 2 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন। হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য রাজধানীর নিউমার্কেট থানায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে 3টি মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে 22 অক্টোবর দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মোহাম্মদ মাহবুব আলীকে জামিন দেন। গত 15 সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জের মাধবপুরে, জগদীশপুর, মুক্তিযোদ্ধা চত্বর, পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগে 19 সেপ্টেম্বর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত 16 বছরে মানবাধিকার সংগঠনগুলো হাসিনা অধিকার সংগঠনে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় আইনজীবী অধিকার পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রীয় অঙ্গগুলো এখনও ঠিকভাবে কাজ করতে পারছে না। নতুন বাংলাদেশের স্বপ্ন অধরা থাকার শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। আইন ব্যবস্থাকে স্বাধীন রাখার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন থাকলে আইন সংস্কার করেও মানবাধিকার নিশ্চিত করা যাবে না। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে প্রাথমিকভাবে 700 শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, স্বাস্থ্যসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেবে আস সুন্নাহ ফাউন্ডেশন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর শেষে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে 5,000 শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আসুন্না ফাউন্ডেশনের। যারা হলে থাকবেন তাদের IELTS-এ 7 পাওয়ার মতো যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যদি কেউ দানের টাকা নিতে না চায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে থাকতে পারবেন এখানে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে, তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে। প্রাথমিকভাবে আমরা 700 জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না, ওর বাসা এখানে সেখানে থাকছেন, তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন, তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই। এখানে অন্য ধর্মের, যে কোনো ধর্মের মানুষও থাকতে পারবেন। তাতে কতটা লিবারেল একটা অ্যাপ্রোচ এবং প্রকৃতপক্ষে এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আশা করি যে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত হবে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দখল ফিরে পেতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এদিকে পরিবারতন্ত্রের দখল থেকে বিশ্ববিদ্যালয় ফিরে পাওয়া এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদত্যাগে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চসিকের সম্পত্তি উল্লেখ করে মেয়র বলেন, একটি মাফিয়া চক্র জাল জালিয়াতির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দখল করেছে। শিক্ষকদের পদোন্নতি নিয়ে বৈষম্য ও অনেক শিক্ষার্থীদের রাজনৈতিক কারণে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ইউনিভার্সিটিটি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেহেতু নিজস্ব ইউনিভার্সিটি, নিজস্ব টাকায় কেনা, সেটা আমরা মনে করেছি এই ইউনিভার্সিটিটা আমাদের নিজের সম্পত্তি নিজেরাই আমাদেরকে চাওয়ার জন্য আমরা আবারও চট্টগ্রাম এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এডুকেশন মিনিস্ট্রি, ইউজিসি সব জায়গায় আমরা সেখানে চিঠি প্রেরণ করেছি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। মঙ্গলবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সাথে আলোচনায় এ কথা বলেন পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, গত 15 বছরে অনেক মানুষের বিভিন্ন দাবি জমে আছে, তাই সবাইকে ধৈর্যের সাথে সেসব উত্থাপন করারও আহ্বান জানান। এদিকে আলোচনায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বলেন, গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারণেই শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই আলোচনাগুলো যদি আপনারা আমাদের সাথে না করতেন, তাহলে আমরাও আপনাদের এই দাবিটাকে এত গভীরভাবে বুঝতাম না। এখন এটা আমাদের কাছে পরিষ্কার হতে যেটা সুবিধা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এই আলোচনাগুলো তুলতে পারবো। একটা জিনিস মনে রাখবেন যে এখন যে সরকারটা আছে, এটা একটা সাময়িক সরকার। এই সরকারের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। আমাদের যত সমস্যা জমে আছে রাষ্ট্রের, এইসব সমস্যা নিয়ে আমরা প্রতিদিন দেখা যায় যে রাজপথে আমরা আন্দোলন করছি। এই সরকার কিছুটা বিব্রত এবং বিভ্রান্ত যে সে কোনটাকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে। আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা 47 BCS সহ পরবর্তী সকল BCS নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে অন্তত 1 বছর সময়ের দাবি সহ 4 দফা সংস্কারে PSC-কে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এছাড়াও নন ক্যাডারে নিয়োগ 2 মাসের মধ্যে শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে 1 মাসের মধ্যে, যাতে 1 বছরের মধ্যে যাতে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়। আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তাদের একটা বড় অংশ আসলে এই BCS পরীক্ষার পেছনে, তাদের প্রোডাক্টিভ এজের একটা বড় সময় BCS পরীক্ষার পেছনেই দিতে হয়। তো এই জায়গাতে যদি আমরা একটু সহজ করতে পারি, তাহলে আমাদের জাতির জন্য
তরুণদের জন্য অনেক বেশি উপকার হবে। বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উন্মুক্ত কনসার্টের আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানান সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এবং পাশের দেশের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে নগর বাউল, সোলস শিরোনামহীন সহ দেশের প্রখ্যাত ব্যান্ড দলের পাশাপাশি কনক চাপা, কণা, মৌসুমী সহ আধুনিক ও বাউল গানের শিল্পীরা অংশ নেবেন। 16 ডিসেম্বর দুপুরের পর কনসার্ট শুরু হবে। আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। পারস্পরিক সম্পর্ক স্থাপন ও সাংস্কৃতিক বিনিময়ের সেতু হিসেবে পর্যটন কাজ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের। মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরে চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাব আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। এ সময় বাংলাদেশি পর্যটকদের চীন ঘুরে দেখার আমন্ত্রণ জানান দেশটির পর্যটন কর্মকর্তারা। অনুষ্ঠানে চীনের ভ্রমণ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। পরে দুই দেশের পর্যটন বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। The Chinese Embassy in Dhaka and Bangladesh Tourism Board have a relationship that includes people-to-people exchange. The two countries have agreed to promote interaction between their people through the China-Bangladesh Year of People-to-People Exchange in 2025. This includes activities in culture, tourism, education, health, sports and more. অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিপাদ্যে সারা দেশে শুরু হয়েছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। কার্যক্রম শুরু উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রামে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটির সামনে এক বর্ণাঢ্য র্যালি হয়। পরিসংখ্যান ব্যুরোর কর্মচারীদের সাথে অংশ নেন বন্দর মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী এবার চট্টগ্রাম মহানগরী ও জেলার মোট 5,38,050টি খানা বা প্রতিষ্ঠানে চালানো হবে এ অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য দিয়ে সহায়তার জন্য উদ্বুদ্ধ করা হয়। বরিশালেও দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি হয়। এবার কম্পিউটার অ্যাসিস্ট পার্সোনাল ইন্টারভিউং পদ্ধতিতে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে অর্থনৈতিক শুমারি। গণনাকারীরা মোবাইল ডাটা ম্যানেজমেন্টে যুক্ত ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি সার্ভারে জমা দেবেন। দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণায় আগ্রহী বাংলাদেশি গবেষকদের অর্থ অনুদান দেবে ডাটা এবং এভিডেন্স টু অ্যান এক্সট্রিম পোভার্টি ডিপ প্রতিষ্ঠানটি। মাঝারি ও স্বল্প আর্থিক অনুদান দেবে বলেও জানায়। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ফান্ডের উদ্বোধনী কর্মশালায় এ তথ্য জানানো হয়। ডিপ চ্যালেঞ্জ ফান্ড যুক্তরাজ্য সরকারের অর্থায়নে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ ও এর সমাধানে কাজ করে থাকে। কর্মশালা থেকে জানানো হয়, ডিপ চ্যালেঞ্জ ফান্ড বাংলাদেশি গবেষকদের উৎসাহিত করতে সহায়তা করবে। বাংলাদেশে এই ফান্ড পরিচালনার দায়িত্বে রয়েছেন BIDS এর গবেষণা পরিচালক ডক্টর জুলফিকার আলী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন দেশের খ্যাতনামা বেশ কয়েকজন অর্থনীতিবিদ। সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার আশুলিয়ার আউকপাড়ার আনারকলি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার
জিনথাই অ্যাপারেলস লিমিটেডের জুট ব্যবসাকে কেন্দ্র করে হাকিম ও বাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে উভয় পক্ষ। এতে এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এ নতুন গভর্নর নিয়োগের পর ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় মুদ্রা রুপি। বর্তমানে 84.85 রুপির বিপরীতে মিলছে $1। কয়েক সপ্তাহ ধরেই দরপতনের শিকার হচ্ছিল ভারতীয় মুদ্রা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স মুদ্রা নিয়ে মন্তব্য, ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা, নয়াদিল্লির মন্থর অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ প্রবাহে সংকোচনের কারণে ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে রুপি। বাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ও ডলার বিক্রির মাধ্যমে ঠেকানো হচ্ছে রুপির পতন। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির দায়িত্ব পালন করবেন 2025 সালের 1 মার্চ পর্যন্ত। মঙ্গলবার টেলিভিশনে দেয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ নতুন প্রধানমন্ত্রী। এর আগে মোহাম্মদ আল বশির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ নির্বাচিত সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। এদিকে সিরিয়ার 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর সহ সিরীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি সিরিয়ার গোলান হাইটসের ভূমি অধিগ্রহণ করায় নেতানিয়াহু প্রশাসনের প্রতি নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কাতার, ইরাক, সৌদি আরব। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বলছে, সহিংস উপায়ে ভূমি দখল করে তেল আবিব 1974 সালের ঐতিহাসিক যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে মাঠে নামবে দল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়ানডে দলে না থাকলেও 15 সদস্য টি-20 দলে আছেন হাসান মাহমুদ। আগামী 16, 18 ও 20 ডিসেম্বর কিংস্টনের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসের দল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 65 রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে, আর রেটিংয়ে 10 পয়েন্ট এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান টাইগারদের এক ধাপ উপরে। বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 আসর। দেশি ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর জার্সি উন্মোচনের পাশাপাশি আয়োজন করা হয় ক্যাপ্টেন্স মিট। অংশ নেয়া 8 দলের অধিনায়ক জানায় 20 ওভারের এনসিএল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা। দেশের 7 বিভাগের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা মেট্রো ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এনসিএল-এর সব ম্যাচ। আয়োজকরা বলছেন, বিপিএল-এর পর টি-20-তে উন্নতির জন্য শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে এনসিএল-এর এ ফরম্যাটের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ও সিলেট বিভাগ, যার ফাইনাল হবে 24 ডিসেম্বর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।